গণভোটের একটা প্রস্তুতি নিয়েছিলেন ইউনূস। সেই মতো একটা আপনার প্রেস নোট তৈরি করা হয়েছিল। ইউনূসের ইচ্ছা ছিল তিনি এই ঘোষণাটি করবেন। এ পর্যন্ত সব ঠিক ছিল। কালকে আমাদের বিমান বাহিনী প্রধান আপনাদের বিমান বাহিনীর প্রধানকে একটা ফোন করেন, ফোন করে বলেন এই যে ভোট ভোট খেলা আপনাদের চলছে না, এই ভোট ভোট খেলা বন্ধ করুন। জনগণের নামে ভোট নাম করে, পিপলস ডেমোক্রেসির নাম করে আপনারা যে নাটকবাজি করছেন, এই নাটকবাজিটা বন্ধ করুন। আর যদি না বন্ধ করেন তাহলে বন্ধ করার রাস্তা আমরা জানি। এই খবরটা আপনি ডক্টর ইউনূসকে পৌঁছে দিন। তারপরে সকালবেলার তড়িঘড়ি উনি গিয়ে পৌঁছান ডক্টর ইউনূসের কাছে। ইউনূসকে গিয়ে বলেন যে এই এই অবস্থা, ভারত থেকে এই খবর দিয়েছে। ইউনূস প্রথমে মানতে চাননি, তারপরে তিনি বোঝান যে আমরা যদি না মানি এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমাদের এই অবস্থা, আমরা ভারতীয় সৈন্যের সঙ্গে কতটুকু যুঝতে পারবো সেটা অন্তত আমরা বুঝি। আপনি না বোঝেন, আমরা বুঝি। তারপর ডক্টর ইউনূস তার মন খারাপ হয়ে যায়। তিনি তখন স্থির করেন, না, আমি নিজে আর এই প্রেস নোট আমি আর নিজে আর পড়বো না। যখন গণভোটের কথাই আমি বলতে পারছি না, তাহলে পরে এটা আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হোক। ওই আসিফ নজরুল যখন পড়া শেষ হয়ে গেছে তখন বলা হয়েছিল 7 দিনের মধ্যে এটা মানে সমস্ত মানে দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের মতামত জানা, নইলে সরকারের মতো ব্যবস্থা নেবে। আসলে এটা ঠিক করা হয়েছিল খবরটা পাওয়ার আগে, যখন প্রেস নোটটা লেখা হয়েছিল। তারপরে বলা হতো, ইউনূস বলতো আমি ঘোষণা করছি 23 তারিখ গণভোট দেওয়া হবে, যেটা জামাতের খুব ইচ্ছা। গণভোট অনেকে লিখেছেন গণভোট না হলে পরে বিএনপির তো অবস্থা, বিএনপি তো একেবারে নাচানাচি করবে। মশাই, কোনো ভোটই হবে না বাংলাদেশে, এখন কোনো ভোট হবে না। এটা হলো গিয়ে প্রথম খবর। তারপরে ইউনূস এখন জ্বর টর সমস্ত বাড়াবাড়ি সমস্ত হয়ে যায়, পেট খারাপ হতো সঙ্গে সঙ্গে হয়ে গেছে। এখন দেখবেন আপনার যদি মাথার মধ্যে চিন্তা হয় না, দেখবেন তার প্রভাবটা পেটের ওপর পড়ে, তখন বারবার বাথরুমে দৌড়াতে হয়। ইউনূসের হয়ে গেছে সেই অবস্থা। তারপর একের পর এক সঙ্গী হারা হচ্ছে, সেই চিন্তা তো মাথার মধ্যে রয়েছেই। দ্বিতীয় খবর হলো, তারপরে আসুন আজকে সকালবেলা ট্রেসি এন্ড জ্যাকবসন, আপনাদের যিনি ঢাকায় এখন রাষ্ট্রদূত হিসেবে কাজ করছেন, ডেপুটি, তিনি এক গোছা ফুলের তোড়া, এক গোছা 8:30টার সময়, মানে এত ফুলের তোড়া যে ট্রেসির মুখ দেখা যাচ্ছে না, গিয়ে ইউনূসকে দেন। এখন এটা কিসের ইঙ্গিত বোঝা যাচ্ছে না। আমেরিকা কোনো ইঙ্গিত পাঠালো নাকি তাকে বিদায়ের শুভেচ্ছা জানালো, সেটা বোঝা যাচ্ছে না। এবং এই খবর যে মানে কোনটা মানে আসল, মানে কি বলেছে না বলেছে, সে খবর কিন্তু আমার কাছে এখন এসে পৌঁছায়নি। কারণ এটা 1-to-1 কথা হয়েছে, সেখানে আর কেউ ছিল না। ওই প্রেস সচিব শফিকুরও ছিল না, একা ট্রেসি এন্ড জ্যাকবসন এবং ইউনূসের মধ্যে কথা হয়েছে। ফলে এই কথার মানে বাইরে বেরোনোর আশা কিন্তু খুব কম। এতে ইউনূসের আরো মন খারাপ হয়ে যায়। ইউনূস এখন পাগল হয়ে গিয়েছেন।
এবার কিছুদিন ধরে আমি একটা খবর পাচ্ছিলাম যে চিকেন নেক রাইনো নেক হয়ে গিয়েছে, চিকেন নেক রাইনো নেক হয়ে গিয়েছে। আমাদের এখানেও প্রচুর এরকম ইউটিউবে প্রচুর খবর হয়েছে গত 4-5 দিন ধরে, কিন্তু আমি সরকারি তরফে কোনো রকম এর নিশ্চয়তা পাইনি। তাই অনেকে আমায় লিখেছেন, কিন্তু আমি এই নিয়ে কোনো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম যে সরকারি নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আমি এই নিয়ে একটা কথাও বলবো না। গতকালকে আমি সরকারিভাবে খবরটা নিশ্চয়তা পেয়েছি যে হ্যাঁ, কিছু কিছু অংশ, মানে এইরকম একটা অংশ রয়েছে। আমি আপনাদের ম্যাপটা দেখিয়ে দিচ্ছি, এই ম্যাপটা দেখে রাখুন। এই ম্যাপটাতে যা বলা দেখানো হয়েছে, 1 মিনিট সময় দিন আমাকে। এটা হচ্ছে চিকেন নেক, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চিকেন নেক, লম্বা দাড়িটা। এবার চিকেন নেকের পরে এই দেখুন ক্লোজ আপ করা, এখানে একটা বুড়ো আঙুলের মতো বেরিয়ে রয়েছে আর একটা কোড়ে আঙুলের মতো বেরিয়ে রয়েছে। এই যে লাল চিহ্নগুলো দেওয়া আছে, এই অংশটুকু ভারতীয় সৈন্য পদাতিক বাহিনী দখল করে নিয়েছে। এবং ওখানে যে আপনাদের বিজিবি আছে, বিজিবিকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তোমরা এর পেছনে চলে যাও। এই যে এরিয়াটা দেখছেন টোটাল, এইখান থেকে এই অবধি, এই টোটাল এরিয়াটা, এইখানে এইখানে এই টোটাল এরিয়াটা, এটা হচ্ছে 52 কিলোমিটার। এই 52 কিলোমিটার এখন ভারতের কবজায় পুরোপুরি। এবং আপনারা অনেকে কেউ বলছেন যে চিকেন নেক এরিয়াতে কোন রকম প্রস্তুতি নেই। প্রস্তুতি কিরাম আছে দেখুন, এই হচ্ছে প্রস্তুতির অংশ। একদম চিনুক ফিনুক সব পৌঁছে গেছে ওখানে। এই ভিডিওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, ডাউনলোড করতে হবে না, কাউকে শেয়ার করে দেবেন, তাহলেই আপনাদের হোয়াটসঅ্যাপে রয়ে যাবে। এই ভিডিওটার কোনো অংশ যদি অসত্য হয় বা মিথ্যা হয়, তাহলে পরে আমাকে শুধু গুজব বাজ নয়, ডবল গুজব বাজ বলবে। আমি আপনাদের অনুমতি দিচ্ছি, ধীরে ধীরে প্রকাশ পাবে। আপনারা 52 কিলোমিটার হারিয়েছেন। চিকেন নেক ধোঁয়ার কথা ভেবে ছেড়ে দিন, আপনাদের অংশের 52 কিলোমিটার আপনারা হারিয়েছেন। এবার ধীরে 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 পদাতিক বাহিনী বুটস অন গ্রাউন্ড করছে, ধীরে ধীরে, খুব ধীরে ধীরে এলাকা ঘিরছে, কোনো রক্তক্ষয় না করে। আপনাদের যদি বিজিবিতে কোনো রকম যোগাযোগ থাকে, এ খবর তো সরকার ছাপবে না, কোনো মিডিয়াকেও বলতে দেবে না, তাহলে তুলে নিয়ে চলে যাবে। যদি আপনাদের বিজিবিতে বা আর্মিতে যদি কোনো রকম যোগাযোগ থাকে, তাদেরকে ফোন করে জিজ্ঞেস করবেন, খবরের সত্যতা পেয়ে যাবেন। আর দেখুন, একদিন না একদিন সরকারকে তো বলতেই হবে, আজ হোক 1 মাস বাদে হোক, সরকারকে বলতেই হবে। আর যখন হ্যাপি দিওয়ালি হবে, তখন তো সব জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এই যে আপনারা সব আমায় লিখেছেন না, অনেকেই লিখেছেন যে ওরে একে পাবনার এতে পাঠিয়ে দে, একজনকে বার করে একে ঢুকিয়ে দে। আরেকজন লিখেছেন আপনি তো কোনো খবরই রাখেন না। আমি খবর রাখি, বরং আপনারা খবর রাখেন না। আপনারা খবর রাখেন না বলেই আজকে আপনাদের এই দুর্দশা। ভারতবর্ষের মুখের দিকে আপনাদের চেয়ে বসে থাকতে হচ্ছে। যদি নিজের দেশের খবরটা রাখতেন, তাহলে অন্য দেশের প্রতি আপনাদের সাহায্যের হাত বাড়াতে হতো না। আপনাদের লজ্জা শরম থাকা দরকার।
একটা লজ্জাহীন আপনারা মানুষজন যারা এই সমস্ত লিখে পাঠান। এখন মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের ওদিকে হয়তো যে কোনো দিন দামাদ্দাম মস্ত কালান্দার হয়ে যাবে। সেটা আজকে রাতেও হতে পারে, কালকেও হতে পারে। আর পাকিস্তানের ওদিকে যদি দামাদ্দাম মস্ত কালান্দার হয় আর এদিকে যদি 52 কিলোমিটার ঢুকে গিয়ে থাকে, তাহলে বাংলাদেশ খুব একটা সুরক্ষিত নয়, এটা আমি কিন্তু গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওই জন্য বললাম আমার আজকের ভিডিওটা সংরক্ষণ করে রাখুন। আজ হোক, 1 মাস বাদে হোক, এই যে 3টে কথা বললাম এগুলো ধীরে ধীরে সত্যতা প্রমাণ হবে। কারণ আমি একটু আগে বলি, পরে সেগুলো খবরের কাগজে বেরোয় বা আপনাদের সোশ্যাল মিডিয়ায় ধীরে ধীরে চলে আসে। আমি শুধু জিসটুকু বললাম, আর বাকিটুকু আমি বলবো না। কারণটা বুঝতেই পারছেন যে কেন বলবো না। আমি যতদিন না পর্যন্ত ওই চিকেন নেক, রাইনো নেক হয়েছে শুনেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে আমি একদম কনফার্ম হতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোনো রকম কথা বলিনি এই নিয়ে। কারণ আমার নিজের মধ্যেই সন্দেহ ছিল যে এটা হবে কিনা, সত্যি কিনা। গতকালকে যখন সত্যি খবরটা পেলাম, তখন আমি এটা আজকে প্রকাশ করলাম। আমার আরো এটা প্রকাশ করার আর একটা কারণ হচ্ছে, আমাকে মনে করিয়ে দিয়েছেন এক ভদ্রলোক আপনার দেশেরই। দাদা, আমাদের তো 40 কিলোমিটার চিকেন নেক তো দখল হয়ে গিয়েছে, সে ব্যাপারে আপনি কিছু বলেন না, আপনি খবর টবর রাখেন না। হ্যাঁ ভাই, আমি সব খবর রাখি, কিন্তু যতক্ষণ না সরকারিভাবে আমি কেউ জানতে পারছি ততক্ষণ পর্যন্ত আমি মুখ খুলি না। তাতেই আমায় গুজববাজ বলা হচ্ছে। এবার ডবল গুজববাজ বলবেন যদি এই খবরগুলো, এই যে 3টে খবর বললাম, এই 3টে খবর যদি মিথ্যে প্রমাণিত হয়, আমায় ডবল গুজববাজ বলবেন। আমি আর ভিডিও লম্বা করবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ওদিকে দামাদ্দাম মস্ত কালান্দার শুরু হয়েছে। দামাদ্দাম মস্ত কালান্দারের শুরু যখন হয়েছে, হবে, অচিরেই হবে, কাল পরশুর মধ্যে হয়তো হবে, তাহলে এদিকে হ্যাপি দিওয়ালি হতে আর বেশি সময় দেরি নেই। হাসিনার একটি বার্তা আমার মারফত পৌঁছানোর দায়িত্ব ছিল। বার্তাটি আমি একটা পোস্টের মধ্যে দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও আমি ভিডিওতে আমি বলে দিচ্ছি, কারণ যার মারফত তিনি বার্তাটা দিয়েছেন আমাকে, এই ভিডিওটা তার সাক্ষী যে তিনি সেই বার্তাটা আমাকে পৌঁছে দিয়েছেন। তিনি জানিয়েছেন 71 সালে ভারতবর্ষ বাংলাদেশের জন্য যা করেছিল, বাংলাদেশ সৃষ্টির জন্য যা করেছিল, তার ঋণ আমরা এখনো শোধ করতে পারিনি। আর এখন যা করছে তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না, এই ধরনের একটা কিছু বলেছেন। আমি লিখে দিয়েছি। তো এই কৃতজ্ঞতা জানিয়ে আমি আর তাদেরকে ছোট করব না। আপনারা সবাই শান্ত থাকুন। আমি শীঘ্রই দেশে ফিরছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ম্যাডাম প্রাইম মিনিস্টার, আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং ঈশ্বরের কাছে কামনা করি আপনি দীর্ঘজীবী হন, এবং প্রথম থেকে আমি যা বলে আসছি, আপনি প্রধানমন্ত্রী হিসেবেই দেশে ফিরবেন। আমার যেন সেই কথা যেন আমি রাখতে পারি এবং ভারতবর্ষ রাখতে পারে, সেই কামনা করি। এখন যেটা অনুচ্চারিত শব্দ, যেটা কথাটা শেখ হাসিনা যখন পাঠিয়েছেন বার্তাটি, তার মধ্যে একটি প্রসঙ্গ উনি এড়িয়ে গেছেন সন্তর্পণে, যেটি আমার কানে এসছে। সেটা হলো, 3 আগে তুলসী গ্যাবার্ড ওনাকে ফোন করেছিলেন, তার সঙ্গে বিস্তারিত কথাবার্তা হয় বাংলাদেশের বর্তমান অবস্থা, তারপর বাংলাদেশের যারা জঙ্গি কাজকর্ম করছে তারা কারা, জেলে যাদেরকে পুরে রেখে দিয়েছিলেন তারা কি ধরনের লোক,
তারা বেরিয়ে এখন কি অশান্তির পরিকল্পনা করছে, সমস্ত কিছু তার সঙ্গে কথাবার্তা হয়। এই কতক্ষণ কথাবার্তা হয়েছে এই সমস্ত আমি কিন্তু কিছু জানি না। আমি কিন্তু কোনোদিনও দাবি করিনি আমার সঙ্গে শেখ হাসিনা সপ্তাহে 2 দিন দেখা হয়, কথা হয়, তিনি আমার দেশেই আছেন, আমি তাকে পরিচিত, আমার সঙ্গে পরিচয় আছে, আমি কিন্তু কখনো দাবি করিনি। কারণ আমার সঙ্গে তার কখনো কথাও হয়নি, টেলিফোনেও কথা হয়নি। তিনি যাদের সঙ্গে কথা বলেন তাদের মারফত আমার কাছে কিছু খবর এসে পৌঁছে, যেমন এই বার্তাটি এসে পৌঁছেছে। তাহলে ম্যাডাম প্রাইম মিনিস্টার, আপনার বার্তাটি আমি পৌঁছে দিলাম বাংলাদেশের মানুষের কাছে। বাংলাদেশের মানুষ আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করুন, উনি খুব শিগগির ফিরবেন। এবার আসি আপনাদের দেশের পরিস্থিতি এবং হ্যাপি দিওয়ালি প্রসঙ্গে। আপনাদের খুব পছন্দ হয়েছে হ্যাপি দিওয়ালি, তা হ্যাপি দিওয়ালি প্রসঙ্গে কিছু বলবো। তার আগে আপনাদের দেশের পরিস্থিতি বলি একটুখানি। আপনারা যারা বলতেন স্যার আমাদের 1000 বছর হায়াত পান, তারা এখন আর বলেন না স্যার আমাদের 1000 বছর হায়াত পান। এই যে পাকিস্তানি 8 জন এসছিলেন, তাদেরকে 5 তারিখ ফিরে যাওয়ার কথা ছিল। তারা তল্পি তল্পা গুটিয়ে আজকে রাত্রি 9:30টার সময় তারা ফিরতি প্লেন ধরে পাকিস্তানে যাচ্ছেন। তার আগে এখন ওই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হবে কি দেখা হবে না সে তো আমি বলতে পারবো না। আমি এখন এই দুপুরবেলা খবরটা করছি, কারণ আজকাল আপলোড হতে এত সময় লাগে যে আমি সময় মতো আপলোড করতে পারি না। তো যাই হোক, এখন এছাড়া যে খবরটা আছে, অর্থাৎ পাকিস্তান এখন নিজের পশ্চাৎ দেশ বাঁচাবে তো, কারণ তো ঢাকঢোল তো ওদিকেও বাজছে। এদিকে যেমন বিসর্জনের বাজনা বাজছে, ঢাকি সহ সব বিসর্জন হয়ে যাবে, কিন্তু বিসর্জনের বাজনা বাজছে, তখন ওদিকেও তো বিসর্জনের বাজনা বাজছে। তা ওদিকে এখন যারা আছে, এখন লোক শর্ট পড়ে গেছে। আমি বলেছিলাম না সব ফেরত পাওয়া যাবে হুড়মুড়িয়ে। তা 5 তারিখের বদলে তারা আজকেই ফিরতি ফ্লাইট ধরে ফিরে যাচ্ছেন। আর ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের দেশের সেনাবাহিনীর সমস্ত রকমের ছুটি আজকে সকাল 8টা থেকে সব বাতিল করে দেওয়া হয়েছে, এবং যারা ছুটিতে আছেন তাদেরকে অবিলম্বে বাহিনীতে যোগদান করার জন্য নোটিশ জারি করা হয়ে গেছে। অর্থাৎ খবর খুব সিরিয়াস। তার মানে বাংলাদেশে ডিজিএফআই যে খবর রাখে না তা তো নয়, বাংলাদেশের ডিজিএফআই সব খবরই রাখে, তারা বলে না। এখন আপনাদের দেশে এখন নতুন একটা নাটক আবার শুরু হয়েছে। কালকে তো একটা একপ্রস্থ নাটক হলো যে ইউনূস নাকি সেনাপ্রধানদের ডেকেছিলেন, তিনি নাকি ভোটের আলোচনা করবেন। ভোট ডিক্লেয়ার হয়নি, তাই ভোটের আলোচনা করবেন। এই ঢপবাজিটা আপনাদের দেশের মিডিয়া এই সমস্ত করে বেড়ায়, রটিয়ে বেড়ায়, আর আপনারাও শোনেন আর আমাকে গুজববাজ বলেন। একটা গুজবের পেছনে দৌড়ে দৌড়ে দেশটা ধ্বংস করে দিলেন, আর আমায় বলছেন গুজববাজ। যা হোক, এখন ডক্টর ইউনূসের নাকি খুব অবস্থা খারাপ, তার পেট খারাপ, তার জ্বর, সব একসঙ্গে। সিন চেঞ্জ হতে পারে, আমি বলেছি সিন চেঞ্জ হতে পারে। আবার ভয়েও কিন্তু কাঁপুনি আসে, অনেক ভয়ে, কারণ এখন তো পালাবার রাস্তাও নেই। ভারতবর্ষের আকাশ বন্ধ বাংলাদেশের দিক দিয়ে, পাকিস্তানের আকাশ তো আগেই বন্ধ হয়ে গেছে। পাকিস্তান যদি পালাতে চান তাহলে পাকিস্তানেই বা যাবেন কি করে? পাকিস্তান যাওয়ার তো মুশকিল আছে না। এই যে পাকিস্তানি সেনাবাহিনী এই যে 6-8 জন যাবে, তাদেরকে কিন্তু তুরস্ক ঘুরে যেতে হবে। তাহলে আপনাকেও সেই ব্যবস্থা করতে হবে। আপনি আবার তুরস্কের সঙ্গে তো আবার ড্রোন ফোন কি সমস্ত করবেন বলে আপনার দেশের খবরে তো প্রচুর প্রচার হচ্ছে। আরে এখন তো বললাম বিসর্জনের বাজনা বেজে গেছে, যে কোনো সময় ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। ঢাকি হচ্ছে আপনি, ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছেন, যে আমি যতক্ষণ না পর্যন্ত ওই আপনার কপালে, মানে মোহাম্মদ ইউনূসের কপালে
যতক্ষণ না পর্যন্ত হাতে হাত করা পড়াতে পারছি আর কোমরে দড়ি পড়াতে পারছি, ততদিন পর্যন্ত আমার শান্তি নেই। আল্লাহ যেন আমায় ততদিন বাঁচিয়ে রাখেন, আর রাখবেন। আপনাকে সেই সুযোগ ওপরওয়ালা নিশ্চয়ই দেবেন, আর সেই সুযোগ সমাগত, যে কোনোদিন সেই সুযোগ হয়ে যেতে পারে। এখন পালানোর রাস্তা পাস্তা কিন্তু সব বন্ধ। হ্যাঁ, যারা মার্কিন নাগরিক পাসপোর্ট হোল্ডার আছেন তাদের তো অসুবিধা নেই, তারা বেরিয়ে চলে যাবেন, কারণ তাদের আটকানো যাবে না, তারা বেরিয়ে যাবেন, তারা ইন্ডিয়া হয়েই যাবেন, কিছু এ করার নেই। তো এই গেল দ্বিতীয়। এইবার হচ্ছে হ্যাপি দিওয়ালি। এই যে আমাদের ত্রিশূল যে হচ্ছে না দুদিকে, ওপারেও ত্রিশূল এপারেও ত্রিশূল। ত্রিশূল জিনিসটা কি? ত্রিশূল দেখেছেন কখনো? তার তিনটে মাথা থাকে, একটা লম্বা, একটা বর্ষার মতো, আর দুদিকে দুটো ফলা থাকে। ত্রিশূল নাম দেওয়া হয়েছে এই কারণে যে এই দিকের দেশটা হচ্ছে পশ্চিম পাকিস্তান, আর এদিকের দেশটা হচ্ছে পূর্ব পাকিস্তান, আর মধ্যিখানটা হচ্ছে অস্ত্র। অস্ত্র সেটা গুলিও হতে পারে, সেটা ব্রহ্মসও হতে পারে, সেটা পিনাকাও হতে পারে, সেটা আকাশও হতে পারে, সেটা অনেক কিছু হতে পারে। অনেক রকমের মিসাইল আছে। তা মিসাইল গুলো অনেক আগেই বলেছিলাম যে অনেক দূরে 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 নিয়ে যাওয়া হয়েছে ঠিক জায়গায় লক্ষ্য বস্তুতে মারার জন্য, এবং ড্রোন ফোন গুলো সমস্ত ঠিকঠাক করা হয়ে গেছে। মানে কোথায় কি আপনার ম্যাপিং তো আগেই করা আছে, কোথায় কি মারবে না মারবে সমস্ত ঠিকঠাক হয়ে গিয়েছে। এখন শুধু ওড়ার পালা। আজকে সম্ভবত 2 তারিখ, কালকে থেকে এয়ার স্পেস বন্ধ, কালকে থেকে, এবং কালকে থেকে মহড়া শুরু হবে। পাকিস্তানের দিকে মহড়া কিন্তু শুরু হয়ে, সার্কিকে মহড়া শুরু হয়ে গেছে। যখন তখন হ্যাপি দিওয়ালি ওদিকে হয়ে যাবে দামাদ্দাম মস্ত কালানো, ওদিকে হয় দামাদ্দাম মস্ত কালান্দার, আর এদিকে হবে হ্যাপি দিওয়ালি। এই হ্যাপি দিওয়ালির সময় কিন্তু এসে গেছে খুব তাড়াতাড়ি। মানে আমি এর থেকে বেশি কিছু বলবো না, কারণ এগুলো রাষ্ট্রীয় গোপনীয়তার ব্যাপার, কিন্তু হ্যাপি দিওয়ালি তো হবেই। এই খবর কনফার্ম হয়ে গেছে, হ্যাপি দিওয়ালি। আজকাল আবার নতুন একটা ব্যাপার হয়েছে জানেন, এই যে আমি যে সাউথ ব্লক নর্থ ব্লক এই সমস্ত খবরাখবর বলি, উচ্চারণ করে করে বলি, অনেকেই এখন শিখে গিয়েছেন, সাউথ ব্লক নর্থ ব্লক শিখে গিয়েছেন। যদিও তাদের আমি কখনো সাউথ ব্লক নর্থ ব্লক ঘুরতে দেখিনি। প্রধানমন্ত্রী সাউথ ব্লকে বসেন না নর্থ ব্লকে বসেন, সাউথ ব্লকে কে কে বসেন, নর্থ ব্লকে কে কে বসেন, সে খবর হয়তো তারা জানেন না। তারা এটাও জানেন না যে ওই এরিয়ায় ঢুকতে গেলে একটা বিশেষ পাস লাগে, কার্ড হয়। সেই কার্ডটার রং কি, এবং সেই কার্ডটার জন্য আপনি যখন পিআইবিতে অ্যাপ্লাই করবেন না, তখন আপনার বাপ 14 পুরুষ, তার 14 পুরুষের সমস্ত খবর নেওয়া হবে যে আপনার ট্র্যাক রেকর্ড কি আছে। যদি কোথাও দেখা যায় আপনার সম্পর্কে কোনো একটা ক্রিমিনাল এফআইআর হয়েছে বা অন্য কোনো মামলা হয়েছে যেটাতে আপনি দোষী সাব্যস্ত হয়েছেন, যদি মামলা হয়ে থাকে, মামলায় জিতে এসছেন, তাতে কোনো অসুবিধা নেই, তার মানে আপনি নিরপরাধ, আদালত আপনাকে নিরপরাধ ঘোষণা করেছে। মামলা তো হতেই পারে, কাগজে আমরা কাজ করেছি, আমার তো এখনো দুটো মামলা চলছে। 2টো ক্রিমিনাল কেস হয়েছিল, 5টা হচ্ছে আপনার মানহানির মামলা হয়েছিল। তা 2টো মানহানি মামলা এখনো চলছে, ক্রিমিনাল কেসগুলো সমস্ত হয়ে গিয়েছে, হেরে গিয়েছে, আর 3টে আপনার এও হেরে গেছে, মানহানি মামলাও হেরে গেছে। 2টো এখনো চলছে, মাঝে মাঝে আবার এখনো কোর্টে যেতে হয়। পাপ করেছি তার শাস্তি তো পেতেই যাবে। সাংবাদিকতা করবো, মামলা খাবো না, এ তো হয় না। কিন্তু আমাদের এখানে ধরে টপাটপ জেলে পুরে দেয় না, তাহলে আদালত ছিঁড়ে খেয়ে ফেলে দেবে একেবারে। তো হ্যাপি দিওয়ালির জন্য আপনারা একটুখানি অপেক্ষা করুন। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে আপনারা যেটা বার্তাটা দেওয়ার, সেই বার্তাটা আমি দিয়ে দিলাম। আর এটাও জানবেন যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে তার যে কথাবার্তা হয়েছে, এবং তারপর তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অত্যন্ত অর্থবাহী।
কারণ এর আগে যখন তুলসী গ্যাবার্ড মানে ভারতবর্ষে এসেছিলেন, তখন কিন্তু সেই খবর আমিই করেছিলাম যে তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার দেখা হয়েছে এবং মানে উপহার বিনিময় হয়েছে। এই খবর কিন্তু আমিই করেছিলাম, সেটা 1 বছর আগে হয়তো হবে। তখন আমার লাখ লাখ ভিউজ হতো। তো তারপরে এক বজ্জাত ওই আমাদের জামাত দিয়ে একটা এআই করে আমার নামে একটা ভুয়ো ভিডিও বানায়। তা আপনারা তো সব তো সময়ের সঙ্গে সঙ্গে গুজবের পেছনে ছোটেন। তরুণ মোর সব গুজব ছড়াচ্ছে, আমার ঝাপাঝাপ করে সাবস্ক্রাইবার সব মাইনাস হতে লেগে গেল, তো বয়ে গেল। নইলে কবে আমার বেরিয়ে যেত। আমার পরে যারা স্টার্ট করে তাদের 2.5 লাখ প্রায় পৌঁছে গেল। তো যাই হোক, আমার চ্যানেল আর এগোয় না, আমি কাউকে সাবস্ক্রাইবও করতে বলি না। আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না, তাতে কি আসে যায়। আমি তো আর অর্থ কামানোর জন্য এখানে বসে আর আপনাদের ওই বাংলাদেশ সম্পর্কে বলার জন্য আমি আসিনি এখানে। বাংলাদেশ অর্থ কামানোর জন্য অনেক রাস্তা আছে। সে তো আমার পড়ানোর জায়গা রয়েছে, পড়াশোনার জায়গা রয়েছে, আমার এখনো সাংবাদিকতা লেখার জায়গা রয়েছে, সেখানে আমি নিয়মিত লিখি, সম্পাদকীয় লিখি। তো সেগুলো বাদ দিন। আপনাদের হ্যাপি দিওয়ালি খুব তাড়াতাড়ি হচ্ছে, সেটা সম্পর্কে নিশ্চিন্ত থাকুন। আর শেখ হাসিনা খুব তাড়াতাড়ি ঘরে ফিরছেন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তখন আবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে আকাশ বাতাস আবার মুখরিত হবে, এই কামনা করে